305। এটা হচ্ছে সুইস টেন্ট। এখান দিয়ে ভেতরটা ঢুকে ভিডিওর শুরুটা দেখে অনেকেই বলবেন দেখেছি তো এই জায়গার ভিডিও, কিংবা অনেকে বলবেন আমরা তো অলরেডি গিয়েছি। আবার অনেকের কাছে এই জায়গা সম্পূর্ণ অজানা। সবার জন্যই বলছি, আমার চোখ দিয়ে দেখে নিন সমুদ্র পাড়ের এই জায়গার সৌন্দর্য। আশা করি নতুন কিছু পেয়ে যাবেন। আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন। আকাশের রং যদি নীল হয় তাহলে রাস্তার রং কালো। গাড়ির স্পিড মোটামুটি 100-র আশেপাশেই ঘোরাফেরা করবে এসব রাস্তায়। বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তবে রাস্তা ভালো থাকায় অসুবিধা তেমন কিছু হয়নি। ঠিক পুজোর 1 মাস আগে বেরিয়ে পড়েছি কোথায়? উইকেন্ডে যাচ্ছি দুবলাগাড়ি। তা দুবলাগাড়ি যেতে গেলে যে রুটটা ফলো করতে হয় সেই রুটটার কথা বলি। আগে বলি সেটা হচ্ছে আমি বেরিয়েছি সকাল 7:30টায়। 7:30টায় বেরিয়ে সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে যেরকম রুট হয় কোলাঘাট থেকে সোজা বেরোতে হবে দীঘার দিকে। যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা অবশ্যই নয়, সোজা খড়গপুর হয়ে দেবরা ফেবরা ইত্যাদি চারটে টোল ট্যাক্স ক্রস করেছি। করে এইখানে উড়িষ্যাতে ঢুকেছি। উড়িষ্যাতে হলদিপদা বলে একটা HALDIPADA খুব সম্ভবত এরকম স্পেলিং আছে। সেই হলদিপদাতে আমরা এসে বাঁদিকে মানে মেন রোড ক্রস করে এবার ঢুকতে শুরু করলাম। এবার এই যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা যাচ্ছে কিন্তু সমুদ্রের দিকে। গাড়ি করে আসতে হলে এইভাবেই আমি উঠছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এর আগে উঠেছিলাম, সেই ভিডিও হয়তো আপনারা আগে দেখেছেন। তা এই রাস্তাটা যাচ্ছে একদম সমুদ্রের ধারে, সেই রাস্তাটাই কিন্তু আমি ধরছি। আর এছাড়াও গাড়ি রুট ছাড়াও আপনি বাইকেও আসতে পারেন এই রাস্তায়, কিংবা ট্রেনে করে আসতে হলে আপনাকে নামতে হবে কিন্তু বালাসোরে সাউথ ইস্টার্ন লাইন। বালাসোরে নেমে সেখান থেকে নেচার ক্যাম্পের নিশ্চয়ই কোনো গাড়ি আছে, বা ওখান থেকে অটো, টোটো, ম্যাজিক ভ্যান ইত্যাদিগুলো রয়েছে। 1000 টাকার মতন নেবে। আর এই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন সময় লাগবে সেই জার্নি করে আপনাকে চলে আসতে হবে এই দুবলাগাড়ি সি বিচে। সঙ্গে চলুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্যালাক্সি নেচার ক্যাম্প। ঢুকে পড়লাম দুবলাগাড়ি সি বিচের ঝাউবনের পাশেই বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা গ্যালাক্সি নেচার ক্যাম্পে। সামনেই যে ঝাউবনটা দেখছেন তার ঠিক পেছনেই রয়েছে সমুদ্র। নেচার ক্যাম্প পরে দেখছি, তার আগে চলুন সমুদ্রটা একটু ঘুরে আসি। ক্যাম্পের পেছনে এই দরজাটা ঠেলে বেরোলেই ঘন সবুজ ঝাউবন, আর ঝাউবন পেরোলেই সমুদ্র। এই ঝাউবন দেখে আপনার পুরনো দীঘার কথা মনে পড়ে যেতেই পারে। নেচার ক্যাম্পের বাউন্ডারির ঠিক পাশ দিয়েই কিন্তু বা ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, যেটা আপনাকে এনে ফেলবে একদম দুবলাগাড়ি সি বিচে। এই হচ্ছে সেই রাস্তা। এটা দিয়ে মিনিট 3-4 হাঁটলেই কিন্তু দুবলাগাড়ি সি বিচ। ঘন জঙ্গলে পাখির কিচিরমিচির শব্দ, ঝাউবনের ফিসফিসানি আর দূরে সমুদ্রের ঢেউ ভাঙার আওয়াজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখানে। আমি এখন ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের দিকে। আমাদের ওই নেচার ক্যাম্পে কিন্তু এতখানি হাওয়া ছিল না, আর সমুদ্রের দিকে যত যাচ্ছি তত কিন্তু হাওয়া বাড়ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ঝাউবন কিন্তু সমুদ্রের হাওয়াটাকে আটকাচ্ছে। অর্থাৎ পরবর্তীকালে যখন ঝড় হবে তখনও কিন্তু সেই ঝড়ও কিন্তু এই ঝাউবন আটকাবে। সুতরাং ঝাউবনের গুরুত্ব অপরিসীম। সমুদ্রের জল এখানে বেশ ঘোলাটে। আমার মনে হলো সমুদ্র এখানে দেখার জন্য ঠিক আছে, স্নান করার জন্য নয়। তবে ক্যাম্পে শুনলাম বর্ষাকাল ছেড়ে যদি শীতকালে আসেন এখানকার জল কিন্তু সেই সময় বেশ পরিষ্কার থাকে। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আমি এখন রয়েছি দুবলাগাড়ি সি বিচে, কিন্তু দুবলাগাড়ি সি বিচের সেই নির্জনতা বা সেই ভার্জিনিটি কিন্তু এখন নষ্ট হতে বসেছে।
দুবলাগাড়ি সি বিচের এই দিকটা অর্থাৎ মোহনার দিকটা ধরে যদি এগোন তাহলে কিন্তু সেই পড়ে যাবে বিচিত্রপুর, অনেকগুলো খাঁড়ি আসবে অবশ্য, তারপরেই তালসারি, তারপরেই দীঘা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। আর দুবলাগাড়ি সি বিচ থেকে আমি বনের দিকে তাকিয়ে, মানে সমুদ্রের উল্টো দিকে তাকিয়ে লেফট সাইডে যে জায়গাটা চলে গেছে, এইটা চলে গেছে আপনার বাগদা সি বিচ। পরপর পরপর সি বিচগুলো রয়েছে এবং সেগুলো সব উড়িষ্যার দিকে বেরিয়ে চলে গেছে। এর আগে যখন দুবলাগাড়ি বিচে এসেছিলাম তখন বলেছিলাম যে এই দুবলাগাড়ি বিচে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে দেখুন এপাশ ওপাশ কোনো লোক নেই, কিন্তু এখন এপাশে ওপাশে অনেক বেশি লোক। একেই বোধহয় বলে সভ্যতা গিলে খাচ্ছে প্রকৃতিকে। দেখুন দূরে ওই মোটর চালিত যে যন্ত্রটা সমুদ্রের পাশ দিয়ে যায় সেটা চলছে, এর ফলে এখানে লাল কাঁকড়া কিন্তু আপনি আর দেখতে পাবেন না। বেশ কিছুটা দূরে আমি দেখতে পাচ্ছি একটা গাড়িও নেমেছে সি বিচে। আমি জানি না এর মানেটা কি ব্যাপার। এখানকার যারা নেচার ক্যাম্প চালায় তারা যদি না এই ব্যাপারটা প্রতিবাদ করে তাহলে কিন্তু এটা ক্রমাগত বাড়তে থাকবে। এটা খুব আমার কিন্তু এবারে দুবলাগাড়ি বিচে এসে খুবই খারাপ লাগলো। কিন্তু বাকি যা প্রকৃতি সব কিছুই কিন্তু খুব সুন্দর, খুব খুব সুন্দর। এই দুবলাগাড়ি সি বিচে এর আগেও এসেছি, সে কথা আপনাদের বলেছি। এখন আর আগের অর্থাৎ 2 বছর আগের সঙ্গে এখনের বেশ কিছু কিন্তু পার্থক্য লক্ষ্য করলাম। আগে এখানে মানে নেচার ক্যাম্প বলুন বা রিসর্ট বলুন 4টে থেকে 5টা, খুব জোর হলে 6টা ছিল। এখন সে সংখ্যাটা হয়ে গেছে, খোঁজ নিয়ে জানতে পারলাম, প্রায় 30-এর কাছাকাছি। অর্থাৎ পর্যটকরা প্রচুর পরিমাণে এখানে আসছেন, খুব ভালো কথা। কিন্তু তার সাথে প্রকৃতিও কিন্তু নষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আগে সমুদ্র সৈকত যতখানি পরিষ্কার থাকতো, প্রাকৃতিক জিনিস ছাড়া অন্যান্য জিনিস পড়ে থাকতো না, এখন কিন্তু সেসব অনেক কিছুই দেখতে পাচ্ছি। যেমন টুথপেস্টের প্যাকেট, প্লাস্টিক, তারপরে জুতো, ডাব ইত্যাদি ইত্যাদি। এই ডাবের খোলা, তা এই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে না আমার। জানি না, আমার তো মনে হচ্ছে মৌসুনি আইল্যান্ড যেরকম হয়ে গেছে এখন, এই দুবলাগাড়িও কিন্তু আগামী দিনে সেই একই জায়গায় যেতে চলেছে। সঙ্গে থাকুন। সমুদ্রের ধারে এই লতা গুল্ম গাছগুলো কি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় যে কটা সমুদ্র সৈকত নাম কুড়িয়েছে তাদের মধ্যে এখন অন্যতম বেশ লিডিং পজিশনে আছে দুবলাগাড়ি সি বিচ। আমি এসেছি সেখানে এসে উঠেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তা এসেই ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, পরিবেশনায় হেমন্ত। গ্যালাক্সি নেচার ক্যাম্পের বিভিন্ন টাইপের থাকার ব্যবস্থা থাকলেও আমি এসে উঠেছিলাম এই আগস্ট 2024-এ উদ্বোধন হওয়া সুইস টেন্টগুলোর একটাতে। আসুন দেখে নিন টেন্টের ভেতরের থাকার ব্যবস্থাটা কেমন। গ্যালাক্সি নেচার ক্যাম্পে এটাই হচ্ছে আমাদের রুম 305। এটা হচ্ছে সুইস টেন্ট। এখান দিয়ে ভেতরটা ঢুকে রুমটা বেশ একটা মায়াবী আকার নিয়েছে। এখানে দেখছি জানলা রয়েছে দড়ি দিয়ে টানা, এসি ফেসিলিটিস রয়েছে, 2টো জানলা, খাট, বিছনা ইত্যাদি ইত্যাদি যেরকম থাকা সেরকম। একটা ফ্যানও দিয়েছে। এখান থেকে বেরিয়ে টয়লেট, ভালো, বেশ ভালো।
তবে ছোট্ট একটা অসুবিধাও কিন্তু আছে। উবু হয়ে বসে তালা চাবি দেওয়ার ব্যাপারটা মানিয়ে নিলে বাকি সব ঠিকঠাক। আমি এখন রয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমার পেছনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সুইস টেন্ট। এই সুইস টেন্টগুলো আপনার ডবল বেড এসি এরকম এদের সুইস টেন্ট 10টা রয়েছে। আর আমার ঠিক পাশে বাঁ হাতে রয়েছে এগুলো হচ্ছে গ্রুপ কটেজ। এরকম 1, 2, 3, 4 এগুলো সব কিন্তু এসি। আর এগুলোতে কিন্তু 6 বেড, মানে গ্রুপ মানে গ্রুপই। এবারে আসছি, এদিকে রয়েছে মানে এগুলো গ্রুপ কটেজ কিন্তু নন এসি। এই রাস্তাটা একদম সোজা চলে গেলে কিন্তু সমুদ্র সৈকতের দিকে বেরিয়ে গেছে এই ডান দিকে। আর এই দিকটা হচ্ছে ওদের রিসেপশন। আর সামনেও এই ডান হাতেও কিন্তু রয়েছে ওই একই গ্রুপ কটেজ। এগুলো কিন্তু এসি আছে আর ডিলাক্স কটেজ। আমার এদিকে লেফট হ্যান্ড সাইডে এগুলো রয়েছে ডিলাক্স কটেজ। এবারে এই জায়গাটা সম্পর্কে বলি, যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে এর আগেও এসেছি। আমাদের ট্রাভেল পারপাসে বিভিন্ন জায়গায় এদিক সেদিক কিন্তু ঘুরতে হয়। এত র্যাডিক্যাল চেঞ্জ আমি কিন্তু দেখিনি কোনো ক্যাম্প বা কোনো হোটেল বা এই জাতীয় প্রেমিসেসে। বাঁদিকে রয়েছে এদের ক্যান্টিন। এই রাস্তাটা সোজা বেরিয়ে চলে গেছে। যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু এই জায়গাটা রিলেট করবেন। এর আগে যে জায়গাগুলো দেখালাম সেগুলো কিন্তু পুরোটাই চেঞ্জ। এবারে আগে এই জায়গাগুলো আমি দেখে গিয়েছিলাম, এগুলো টেন্ট আছে। এই টেন্টগুলো কীরকম কী টেন্ট আছে? এগুলো ভিআইপি টেন্ট আছে। তবে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই টেন্টগুলো কিন্তু এই গরমকালে, যেহেতু এসি নেই, গরমকালে কিন্তু থাকা যাবে না। আর ওগুলো ওদিকে রয়েছে কিন্তু নর্মাল টেন্ট। আর আগের বার আমরা বসে এইখানটাতে খাবার দাবার খেয়েছিলাম। হ্যাঁ, আর এখন নতুন ডাইনিং তৈরি হয়ে গেছে। পেছনে ঝাউবন, বিস্তৃত ঝাউবন। আর এই ঝাউবনের ভেতর দিয়েই রাস্তা যেটা চলে গেছে একদম সমুদ্র সৈকতে, দুবলাগাড়ি সি বিচে। এছাড়াও এদের রয়েছে প্রিমিয়ার কটেজ, বাম্বু কটেজ প্রভৃতি বিভিন্ন রেটে থাকার বিভিন্ন বন্দোবস্ত। গ্যালাক্সি নেচার ক্যাম্পের রুম ট্যারিফের ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এসে থেকে ঝাউবন, সমুদ্রের ধার, নেচার ক্যাম্পের ভিডিও তুলতে তুলতে সময় যে কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 3:30। এই সময় বেশ জোরদার খিদেও পেয়ে গিয়েছিল। চললাম ওদের ডাইনিংয়ে। সকালবেলা বেরিয়েছি মোটামুটি 7টা, সাড়ে 7টার সময় বেরিয়েছি। বেরিয়ে এখানে এসে পৌঁছেছি আমরা 1টার সময়। মধ্যেখানে কিন্তু রাস্তায় 1-2বার ব্রেক নিয়েছিলাম, তার মধ্যে একবার কিন্তু হালকা খাওয়া দাওয়া করেছিলাম, খুবই হালকা। আর এসে এখানে একটু মাছ ভাজা খেয়েছি আর একটু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল খেয়েছিলাম। খাওয়া দাওয়ার মেনুটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। ক্যামেরাটা একটুখানি এদিকে নিয়ে এসো। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, ভাত, আলু ভাজা, স্যালাড, চাটনি। এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, পমফ্রেট মাছ, রুই মাছ, চিকেন, এটা হচ্ছে চিংড়ি, এইটা পনির কোপ্তা টাইপের, আর কাঁকড়া, এটা হচ্ছে কাঁকড়া। এই হচ্ছে আমাদের মেনু। খাওয়ার সময় এত খাওয়া যায় না, সাজিয়ে দিয়েছে জাস্ট টেস্ট করবো বলে। অনেক খাবার পাওয়ার একটা সমস্যা আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বোঝা যায় না। মানে ভূতের রাজা দিল বট টাইপের খাওয়া হয়ে যাচ্ছে। এখন আমি খাচ্ছি অবশ্য রুই মাছের কালিয়া।
প্রতিটা রান্না না একটা অপরের থেকে আলাদা, মানে একটা গ্রেভি দিয়ে আর একটা গ্রেভিকে মার্চ করে দেওয়া হয়েছে, মানে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের গ্রেভি দিয়ে পমফ্রেট মাছ করা হয়েছে, এমন কিন্তু বলাই যাবে না। প্রত্যেকটা গ্রেভির টেস্ট আলাদা আলাদা। দরকার হলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিতে পারেন, নয়তো হাঁটি হাঁটি পায়ে পায়ে কিংবা গাড়িতে করে বেরিয়ে পড়তে পারেন এই নেচার ক্যাম্পের থেকে সামনেই মোহনার দিকে। সেখান থেকে সূর্যাস্তটা অপূর্ব লাগে। দুপুরের খাওয়াটা হজম করতে অসুবিধা হচ্ছে, চাইলে আপনি এখানে নাচ গানও করতে পারেন, আর ওদের বললে ওরাই সাঁওতালি নাচের ব্যবস্থা করে দেবে। দারুণ একটা সন্ধে কাটাতে পারেন এই নেচার ক্যাম্পের বারবিকিউয়ের জায়গাটাকে কেন্দ্র করে। সন্ধ্যায় চিকেন বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে এদের নেচার ক্যাম্পে। যত রাত বাড়বে সারাদিনের ক্লান্তি চেপে ধরবে আপনাকে, সুতরাং রাতের খাওয়া দাওয়া সেরে সোজা বিছানায়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সমুদ্র দর্শন করে প্রাতরাশ সেরে আপনি এখানকার সাইট সিনগুলো করে নিতেই পারেন। অনেকগুলো জায়গা রয়েছে এখান থেকে ঘুরে দেখার জন্য, সেই ভিডিও আমি নিয়ে আসছি সামনের পর্বে। তবে তার আগে জেনে নিন কিভাবে আপনি এখানে ট্রেনে করে আসতে পারবেন। আচ্ছা, আপনারা যদি কলকাতা থেকে আসবেন তাহলে কলকাতা থেকে আসতে আপনাদের যদি নিজে গাড়ি নিয়ে আসেন তাহলে তো আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো, বাইক নিয়েও আসতে পারেন, কার নিয়েও আসতে পারেন। 250 কিলোমিটার্স ফ্রম দ্য কলকাতা, তো 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে এজ পার ইয়োর ড্রাইভিং স্পিড, রাইট। তারপরে আপনি যদি ট্রেনে আসতে 8:35 ফলকনামা হাওড়া থেকে ছাড়ে, ওটা 11:40 বালেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রেলওয়ে স্টেশনটার নাম হচ্ছে বালাসোর রেলওয়ে স্টেশন। সব মানে সুপারফাস্ট অ্যান্ড এক্সপ্রেস ট্রেন, সব ট্রেন ওইখানে বালাসোর রেলওয়ে স্টেশনে দাঁড়ায়। আর সেকেন্ড ট্রেন হচ্ছে শালিমার থেকে 9:15, তারপরে 11:25 আছে ইস্ট কোস্ট এক্সপ্রেস আছে আপনার শালিমার থেকে, 1:25 আছে জনশতাব্দী আছে, অনেক রকম ট্রেন আছে, আপনি আইআরসিটিসিতে দেখে নেবেন, ঠিক আছে। 3 থেকে 4 ঘন্টা সময় লাগে আপনার হাওড়া থেকে বালেশ্বর রেলওয়ে স্টেশন আসতে। আর ওইখান থেকে আমাদের ক্যাম্প আসতে, এই যে দুবলাগড়ি বিচ গ্যালাক্সি নেচার ক্যাম্পকে আসতে অনলি 1 আওয়ার জার্নি। আপনারা কি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে? হ্যাঁ, আমরা গাড়ি একদিন আগে আমাদের ম্যানেজার ফোন করবে খাওয়া দাওয়া নিয়ে, যে আপনি ভেজ খাবেন, নন ভেজ খাবেন, না পামফ্রেট মাছ খাবেন, না চিংড়ি মাছ খাবেন, আপনাকে অপশন আমাদের ম্যানেজার একদিন আগে আসার একদিন আগে রাত্রে ফোন করবে, অ্যান্ড গাড়ি নিয়েও ফুল অ্যাসিস্ট্যান্স করে নেবে। গাড়ি নিয়ে আপনাকে কোনো মাথা ঘামাতে হবে না, সব অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছ থেকে হয়ে যাবে, একদম জেনুইন রেটে হয়ে যাবে, কোনো প্রবলেম। ভাবছেন নাকি ভালোই তো জায়গাটা, আসা যেতেই পারে? সত্যি আসা যেতে পারে এই দুবলাগড়ি সমুদ্র সৈকতে। তবে এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে। শুক্র শনিবার এখানে ভিড় একটু বেশি হয়, চাইলে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় চলে আসতেই পারেন এখানে, তাহলে প্রকৃতিকে অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। কেমন লাগছে ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর পরের পর্বে আমি যাচ্ছি এই দুবলাগড়িকে কেন্দ্র করে কোথায় কোথায় ঘুরে নেওয়া যায় সেই সব জায়গাগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।